আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স অর্থায়নের নীতিমালা এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 2 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড অ্যানালাইসিস এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বইটাই শেষ করাচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে ক্লাসটি তাদের। তো ক্লাসটা শেয়ার করা শেষ হয়ে গেলে আমি মেইন ক্লাস শুরু করব। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচেও কিন্তু পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনাদের পুরো বইটাই কমপ্লিট করাই দিচ্ছি একদমই নামমাত্র ফি দিয়ে। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দিতে পারেন। আপনাদের এই ক্লাসটা আশা করা যায় উপকারে লাগবে। তো আমাদের শেয়ার করা শেষ ক্লাস, এখন চলুন শুরু করা যাক প্রিন্সিপালস অফ ফিন্যান্স। আজকে আমরা প্রথম প্রবলেমে একদম নর্মাল বেসিক আলোচনা করব একদম প্রথম থেকে। যারা কিছুই জানেন না তারাও এই ক্লাসটা দেখে উপকৃত হবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রবলেম নাম্বার 1 থেকে শুরু করি। 1 নাম্বার সমস্যা। এটা কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2015 সালে ইতিমধ্যে এই প্রশ্নটা আসছিল। হ্যাঁ, এখানে বলা হয়েছে দ্য ফ্লোয়িং ইনফরমেশন, প্রদত্ত তথ্যগুলো অফ এ ফার্ম, একটি ফার্মের বা একটি সংস্থার, ইজ গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে। অনেক তথ্য দিছে, তথ্য দিয়ে আমাদের বলছে কি ক্যালকুলেট, হিসাব করো লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও বের করতে বলছে। তাহলে চলুন শুরু করা যাক। লিকুইডিটি রেশিও আমরা কিভাবে বের করব? শুরুতেই আমরা কি করব, প্রবলেম নাম্বার 1 লিখব। প্রবলেম 1 এ আমাদের কি বের করার পালা? লিকুইডিটি রেশিও। তাহলে আমরা লিখতে পারি উই নো। এখানে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারে। তো সূত্রগুলো আমরা একসাথে সবগুলো দিলে তো আপনাদের হয়তো বা প্রবলেম হবে, কারণ এতগুলো সূত্র মুখস্থ করতে পারবেন না, আর কোন সূত্রটা কোথায় ইউজ হবে এটা বুঝতে পারবেন না। এই জন্য একটু একটু করে অঙ্ক করবো আর একটু একটু করে আপনাদের সূত্রগুলো দেব। প্রথমে আমরা শিখবো লিকুইডিটি রেশিওর সূত্র। তাহলে আমরা লিখি এল আই কিউ ইউ আই ডি আই টি ওয়াই, লিকুইডিটি, আর এ টি আই ও, লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওর সূত্র কি? সূত্র হচ্ছে যে লিকুইড অ্যাসেটস, লিকুইড, এল আই কিউ ইউ আই ই ডি, লিকুইড, এ এস এস ই টি এস, লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই লিকুইড, এল আই কিউ ইউ আই ই ডি, লিকুইড লায়াবিলিটিস, এল আই এ লায়া, বি আই এল আই টি আই এস। তরল সম্পদ ভাগ হচ্ছে তরল দায়। এখন লিকুইডিটি রেশিও মানে হচ্ছে কি, যে তরল সম্পদ কোনগুলো, যে সম্পদগুলো চাইলে এখনই অর্থে বা নগদ টাকায় রূপান্তর করা সম্ভব, সেগুলোকে বলে তরল সম্পদ। যে সম্পদ আর যে দায়গুলো এখন চাইলে এখনই আমরা দিয়ে দিতে বাধ্য বা এখনই পরিশোধ করে দিতে হবে, এই এই মানে দায়গুলোকে বলা হয় লিকুইড লায়াবিলিটিস, তরল দায়। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা জানি কি যে লিকুইড রেশিও ইজ ইকুয়াল টু লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই লিকুইড লায়াবিলিটিস। এখন লিকুইড এখানে লিখবো, লিকুইড অ্যাসেটস কোনগুলো সেগুলো আমরা উপরে লিখবো। তো এটা আমাদের প্রশ্ন দেখে বুঝে নিতে হবে। প্রশ্নে প্রথমে বলছে কি ক্যাশ। লিকুইড অ্যাসেটস মানে কি? তরল সম্পদ, যে টাকা যেই সম্পদটাকে আমরা চাইলেই টাকায় রূপান্তর করে নিতে পারি মুহূর্তের মধ্যেই। তো চাইলে তো আপনারা ক্যাশ টাকা তো আর নগদ রূপান্তর করার দরকার নেই। তাহলে ক্যাশ টাকাটা হয়ে যাবে কি? সিএএসএস, ক্যাশ হয়ে যাবে আমাদের তরল সম্পদের প্রথম সম্পদ। 2 নম্বরে কি? মার্কেটেবল সিকিউরিটিজ। মার্কেটেবল সিকিউরিটিজটা চাইলে আমরা নগদ অর্থে রূপান্তর করে ফেলতে পারি। তাই এটাও আমরা কি করব? নগদ সম্পদে, তরল সম্পদে লিপিবদ্ধ করে দেবো। MARKETABLE, মার্কেটেবল, SECURITY, মার্কেটেবল সিকিউরিটি। আর কি রয়েছে দেখেন তো? চেকিং অ্যাকাউন্ট, এটা আমাদের তরল সম্পদ না। ক্রেডিট অ্যান্ড পেয়েবল, সো ক্রেডিট অ্যান্ড পেয়েবল এইটা আমাদের তরল সম্পদের মধ্যে পড়ে না। শর্ট টার্ম নোট পেয়েবল, এটা আমাদের তরল দায়। ঠিক আছে, তাহলে এইখানে মোটামুটি একটা পড়তেছে বাই দ্য ওয়ে চেকিং অ্যাকাউন্ট।
সরি, চেকিং অ্যাকাউন্টটা তরল সম্পদের ভিতরে পড়বে, কারণ এই টাকাটা কি চাইলে সাথে সাথেই কি করে নিতে হবে, পরিশোধ করে সাথে সাথে আমরা অর্থে রূপান্তর করতে পারবো। CHEKING, চেকিং অ্যাকাউন্ট, ACCOUNT, চেকিং অ্যাকাউন্ট। এখন চলতি দায় কোনগুলো রয়েছে? চলতি দায় এখানে ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটিজ, চেকিং অ্যাকাউন্ট লেখা শেষ। ক্রেডিট কার্ড পেয়েবল, ক্রেডিট কার্ড পেয়েবল এটা আমাদের চলতি দায়, আমাদের কাছ থেকে চাওয়া হলে সাথে সাথে পরিশোধ করতে হবে। তাহলে এটা চলতি দায়ের এখানে লিখি। তরল তড়িৎ চলতি তো না, CREDIT, ক্রেডিট CARD, কার্ড PAYABLE, ক্রেডিট কার্ড পেয়েবল। ঠিক আছে, আর কি আছে দেখেন তো, শর্ট টার্ম নোট পেয়েবল, এটাও আমাদের তরল দায়। তাহলে এখানে লিখবো SHORT, শর্ট TERM, টার্ম NOTES, নোটস PAYABLE, শর্ট টার্ম নোট পেয়েবল। শেষ, আর কোনো এন্ট্রি নেই, 5টা এন্ট্রি ছিল, 5টাই আমরা লিখে দিয়েছি। আচ্ছা, এখন তাহলে অ্যামাউন্টগুলো লেখার পালা। ক্যাশ আমাদের কত টাকা ছিল দেখেন তো, 3200 টাকা, তাহলে 3200 টাকা লিখে দেবো। প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ কত ছিল, 1000 টাকা, তাহলে এটা এখানে লিখে দিয়েছি। তারপর চেকিং অ্যাকাউন্ট কত ছিল, 800 টাকা, লিখে দিয়েছি। ক্রেডিট কার্ড পেয়েবল 1200 টাকা, নিচে যোগ। শর্ট টার্ম নোট পেয়েবল হচ্ছে 900 টাকা, লিখে দিয়েছি। এখন এগুলোকে যদি আমরা একটু যোগ করি, 3000, একে 4000, আর এখানে একে 5000, 1200 আর 900 হয়ে যাচ্ছে 2100। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে কত, যদি ভাগ করি তাহলে আসবে 2.38। আমাদের প্রশ্নের শুরুতে বলা হয়েছে যে লিকুইডিটি রেশিও, অঙ্কে যখন এই কথাটা থাকবে, রেশিও কথাটা থাকবে, রেশিও মানে অনুপাত, তাহলে এখানে এই যে অনুপাত বা রেশিও দিয়ে দিবেন, রেশিও 1। ঠিক আছে, এইটা শুধু এই যে is to 1 দিয়ে দিবেন। এতটুকু কেন দিবেন, কারণ আমাদের এখানে রেশিও দেওয়া আছে। ঠিক আছে, এটার জন্য আমরা এই অংশটুকু দিব। তো তাহলে প্রবলেম নাম্বার 1 আশা করা যায় আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আমরা প্রবলেম নাম্বার 2 এ আসি। হ্যাঁ, 2টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেসিক সূত্রগুলো রয়েছে। প্রবলেম নাম্বার 2, এখানে কি রয়েছে, বেসিক সূত্রগুলো রয়েছে। দেখি আমাদের অঙ্ক ঠিক আছে নাকি, 2.38, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন, এটা কিন্তু ম্যানেজমেন্ট 2016 সালে আসছে, মানে 15-র পরেই আসছে। এখানে বলছে দ্য ফ্লোয়িং ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ মামুন লিমিটেড। প্রদত্ত তথ্য হলো মামুন লিমিটেডের। ভালো কথা, ক্যাশ ট্যাশ অনেক কিছু আছে, আমাদের ক্যালকুলেট বা হিসাব করতে বলছে। ক্যালকুলেট দ্য ফ্লোয়িং রেশিওস, প্রদত্ত অনুপাতগুলো বের করতে বলছে। কি, একটা হচ্ছে কারেন্ট রেশিও আর একটা হচ্ছে কুইক রেশিও। কারেন্ট মানে হচ্ছে চলতি অনুপাত, কুইক মানে হচ্ছে তরল অনুপাত বা তড়িৎ অনুপাত। ঠিক আছে, তো প্রথমে আমরা তাহলে বের করি। প্রথমে আমরা রিকোয়ারমেন্ট 1 লিখবো, রিকোয়ারমেন্ট 1, যেহেতু আমাদের চলতি অনুপাত বের করতে বলছে, তাহলে আমরা লিখবো উই নো, আমরা জানি, KNOW, উই নো, আমরা জানি। কি জানি, কারেন্ট, CURRENT, কারেন্ট রেশিও, RATIO, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর সূত্র কি, CURRENT, কারেন্ট অ্যাসেটস, ASSETS, অ্যাসেটস ডিভাইডেড বাই CURRENT, কারেন্ট, LILIBILITIES। চলতি সম্পদের ইয়াটা কি, চলতি সম্পদ ইজ ইকুয়াল টু চলতি দায়, চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এখন কারেন্ট অ্যাসেটস কোনগুলো, এগুলো আমরা এখন এখানে লিখে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। চলতি সম্পদ কোনগুলো, তড়িৎ সম্পদ হচ্ছে যে টাকাটাকে চাওয়ার সাথে সাথে নগদ অর্থে, যেই সম্পদটাকে চাওয়ার সাথে সাথে নগদ অর্থে রূপান্তর করা যায়। আর কারেন্ট অ্যাসেটস কোনগুলো, যেই সম্পদগুলো, অ্যাসেট মানে তো সম্পদ, যেই সম্পদগুলো 1 বছরের মধ্যে অর্থে রূপান্তর করা হবে বা অর্থে রূপান্তর করা যাবে, যেখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেটাকে আমাদের কারেন্ট অ্যাসেটস বলা হয়। যেই সম্পদটা 1 বছরের মধ্যে অর্থে রূপান্তর হয়ে যাবে বা করতে হবে বা করা যাবে সাধারণভাবে, সেটাকে কি বলা হয়, যে
কারেন্ট অ্যাসেটস বলা হয়। তো চলতি সম্পদের মধ্যে কি রয়েছে? 1 নাম্বার ক্যাশ টাকাকে তো আর নতুন করে ক্যাশে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। এটা ক্যাশটা এমনিতেই হচ্ছে আমাদের চলতি সম্পদ। এর পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের প্রাপ্য টাকা। তো এই যে প্রাপ্য টাকাটা রয়েছে, হ্যাঁ, এই প্রাপ্য টাকা তো আমরা অবশ্যই 1 বছরের মধ্যে পাবো। তাহলে এটাও চলতি সম্পদের মধ্যে রূপান্তর হয়ে যাবে। তাহলে লিখবো এখানে ACCOUNT অ্যাকাউন্ট, আর ECEIVABLE অ্যাকাউন্ট রিসিভেবল। আর কি রয়েছে দেখেন তো? ইনভেন্টরি। ইনভেন্টরি মানে মজুত মাল। এখন ইনভেন্টরির টাকাটা আমরা অবশ্যই 1 বছরের মধ্যে প্রোডাক্ট সেল করে দেবো মজুদ মালটা, তাহলে টাকা পেয়ে যাব। তাহলে ইনভেন্টরিটাও আমাদের চলতি সম্পদের মধ্যে চলে আসবে। INVENTORY ইনভেন্টরি। এরপরে অ্যাকাউন্ট পেয়েবল আর ব্যাংক ওভারড্রাফট, এই দুইটা আসবে না, কারণ এই দুইটা সম্পদ না, এগুলো হচ্ছে দায়। তো আমাদের তো আর এন্ট্রি নাই, তাহলে এই কয়েকটা এন্ট্রি, এখানে 3টা মাত্র। এখন অ্যাকাউন্ট পেয়েবল, প্রদেয় টাকা। আমরা যে বাকি করছি, ধার দেনা করছি, টাকাটা তো পরিশোধ করতে হবে। কতদিনের মধ্যে করতে হবে? এটা কি 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে? হ্যাঁ, সাধারণত যেগুলো ধার দেনা করছি আমরা কি করব? 1 বছরের মধ্যেই পরিশোধ করব। যদি এখানে বছর বেশি উল্লেখ থাকে সেক্ষেত্রে এটা আলাদা বিষয়, কিন্তু এখানে তো বছরের কথা উল্লেখ নাই। তো অ্যাকাউন্ট পেয়েবল অর্থাৎ প্রদেয় হিসাব, তো প্রদেয় হিসাবটা আমরা 1 বছরের মধ্যে পরিশোধ করব, তাহলে এখানে অ্যাকাউন্ট পেয়েবলটা চলতি দায়। আচ্ছা, কারেন্ট লায়াবিলিটিস ওইগুলো দায় যেগুলো দায় বর্তমানে বা 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট পেয়েবল, ACCOUNT অ্যাকাউন্ট, PAYABLE অ্যাকাউন্ট পেয়েবল নাম্বার 1। নাম্বার 2, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক থেকে অতিরিক্ত পরিমাণ কি করা হয়েছে? উত্তোলন করা হয়েছে। তো এটা অবশ্যই ব্যাংকে পরিশোধ করতে হবে। কত দিনের মধ্যে? 1 বছরের মধ্যে। তাহলে এখানে লিখবো ব্যাংক, BANK ব্যাংক ওভারড্রাফট, OVER ওভার DRAFT ব্যাংক থেকে কি হয়েছে? অতিরিক্ত উত্তোলনের টাকাটা আমাদের 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। তাহলে হয়ে গেল, আর কোনো এন্ট্রি নাই। এন্ট্রিতে মাত্র 5টা করে দিছে। আচ্ছা যাক, অঙ্কটা ছোট হবে তাহলে। এখন অ্যামাউন্ট গুলো আমরা বসাই দিই। ক্যাশ নগদ টাকা কত আছে? 20 লক্ষ। তাহলে এখানে 20 লক্ষ বসাই দিচ্ছি। যোগ অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও 20 লক্ষ। তাহলে এখানে 20 লক্ষ লিখে দিচ্ছি। যোগ ইনভেন্টরি, 30 লক্ষ। 30 লক্ষ। অ্যাকাউন্ট পেয়েবল কত আছে? অ্যাকাউন্ট পেয়েবল আছে 20 লক্ষ, আর এটা হচ্ছে 5 লক্ষ। তাহলে 20 লক্ষ হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট হচ্ছে 5 লক্ষ। ঠিক আছে, এখন সবগুলো যোগ করে 20 20 40 আর 30 70 লক্ষ। এখানে 20 আর 5-এ 25 লক্ষ। ঠিক আছে, এখন 70-কে 25 ভাগ যদি আমরা করি তাহলে আসবে 2.80। যেহেতু আমাদের অঙ্কের শুরুতে বলা আছে রেশিও, আমি একটু আগেই আপনাদের কি বলেছিলাম? অঙ্কে রেশিও কথাটি যদি উল্লেখ থাকে, অঙ্কে যদি রেশিও কথাটি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আপনারা 1:1 দিয়ে দিবেন, মানে অনুপাত 1 দিয়ে দিবেন। তাহলে এটাই হচ্ছে এই অংশটুকুর জন্য অ্যান্সার। এখন আমাদের কি করতে হবে? রিকোয়ারমেন্ট 2 করতে হবে। 2 আমরা লিখবো এগেইন, AGAIN এগেইন উই নো, আবারও আমরা জানি। এগেইন উই নো, আমরা আবারও জানি। তা এখানে আমাদের 2 নম্বরে কি বের করতে বলছে? কুইক রেশিও। কুইক রেশিও আর লিকুইড রেশিও দুইটাই কি একই বিষয়। তাহলে এখানে লিখবো এগেইন উই নো, QUICK, কুইক, RATIO, কুইক রেশিও। তাহলে কুইক রেশিওর সূত্র কি? সূত্র হচ্ছে QUICK, কুইক অ্যাসেটস, ASSETS। কুইক আর লিকুইড একই কথা, শুধু এই দুটো শব্দের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হয়। কুইকও লিখতে পারেন, লিকুইডও লিখতে পারেন। QUICK কুইক লায়াবিলিটিস, LIA লায়া, BILITIES। তড়িৎ অনুপাত সমান হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায় বা লায়াবিলিটিস। ঠিক আছে, এখন তড়িৎ সম্পদ কোনগুলো? আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে লিকুইড অ্যাসেটস, যেই সম্পদগুলো
এখন চাইলে এখনই আমি নগদ টাকায় রূপান্তর করতে পারবো, সেগুলো হচ্ছে চলতি সম্পদ। আর যে দায়গুলো রয়েছে এখন চাইলে এখনই আমাকে পরিশোধ করতে হবে, এখনই আমি পরিশোধ করতে বাধ্য, সেগুলো হচ্ছে কুইক লায়াবিলিটিস। তাহলে দেখি আমাদের অঙ্কের ভিতরে যে কুইক অ্যাসেটস এর ভিতরে কি কি এন্ট্রি আছে। তাহলে এখানে দেখি যে ক্যাশ টাকা, ক্যাশ হচ্ছে এইটাতে তো ক্যাশ তো হচ্ছে আমাদের টাকা, এটা তো আর টাকায় রূপান্তর করার দরকার নাই, তাহলে এটা কুইকের মধ্যে চলে আসবে, CASS ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের প্রাপ্য টাকা, তো আমরা যদি এখন চাই এখনই কিনে নিতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে এটাকে কুইক অ্যাসেটস বা তড়িৎ সম্পদ হিসেবে বলা যাবে এটাকে, হ্যাঁ। তাহলে এখানে লিখবো ACCOUNT অ্যাকাউন্ট রিসিভেবল, RECEIVABLE অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এরপরে রয়েছে ইনভেন্টরি, মজুদ মাল। মজুদ মাল কি এখন চাইলে এখনই আমি টাকা পাবো? হ্যাঁ, মজুদ মাল আমি চাইলে এখনই বিক্রি করতে পারবো, কিন্তু যত টাকার মজুদ মাল রয়েছে আমি তো লস করে বিক্রি করতে হবে, কারণ এর সাথে সাথে তো আমি মজুদ মালটা বিক্রি করতে পারবো না। তো মজুদ মাল বিক্রি করার জন্য আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, অন্যথায় আমি কি করব? লস খাবো। এখন ব্যবসায়ের কাজ তো এটা না যে লস খাওয়া, আর এটা তো আমরা নর্মাল হিসাব করতেছি, তাই আমাদের ইনভেন্টরির টাকাটা কি আসবে না, কুইক রেশিওর ভিতরে আসবে না, কুইক অ্যাসেটস এর ভিতরে আসবে না। তো আর তিনটা তো এন্ট্রি, তার মধ্যে একটা গেছে বাদ। এরপরে দেখেন অ্যাকাউন্ট পেয়েবল, প্রদেয় টাকা। প্রদেয় যে টাকাটা আছে, এই টাকাটা কি আমাদের এখন চাইলে এখনই পরিশোধ করে দিতে হবে? হ্যাঁ, আমাদের কাছ থেকে যারা টাকা পাবে তারা যদি আমাদের কাছে এখনই চায়, তাহলে আমাদের এখনই পরিশোধ করে দিতে হবে, আমরা পরিশোধ করতে বাধ্য। তাহলে এটা আমাদের চলে আসবে কি কুইক লায়াবিলিটিস এর ভেতরে। তাহলে কি আসবে? অ্যাকাউন্ট পেয়েবল, ACCOUNT অ্যাকাউন্ট PAYABLE অ্যাকাউন্ট পেয়েবল। ঠিক আছে, আচ্ছা। এরপর ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক থেকে অতিরিক্ত টাকা। এখন ব্যাংক অতিরিক্ত টাকা যদি আমাদের কাছ থেকে এখনই চায়, তাহলে কি আমরা এখনই পরিশোধ করব? কথা হচ্ছে হ্যাঁ, যদি ব্যাংক আমাদের কাছ থেকে এখনই টাকা চায় তাহলে আমরা এখনই পরিশোধ করতে বাধ্য। কিন্তু ব্যাংকের নিয়ম হচ্ছে ব্যাংক এখন টাকা চাইবে না, ব্যাংক টাকা চাইবে একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ 1 বছর পর। এটাই ব্যাংকের নিয়ম। আপনি সারা বছর কিভাবে লেনদেন করেন, বছর শেষে আপনাকে আপনার লেনদেনটা ম্যানেজ করে দিতে হবে। অর্থাৎ এটা এখন না, এটা আমাদের হচ্ছে কি বলে কারেন্ট অ্যাসেটস কিন্তু কুইক, কারেন্ট লায়াবিলিটিস কিন্তু কুইক লায়াবিলিটিস না। কারণ ব্যাংক এখন টাকা চাইবে না, কারণ ব্যাংক আপনার ফটকা কাস্টমার না, ব্যাংক হচ্ছে ফিক্সড কাস্টমার, সে একটা নির্দিষ্ট সময় পর পর টাকা চাইবে। আর কোনো এন্ট্রি নাই। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি যে এইটাই, আর কোনো ইয়া নাই। তো ক্যাশ, আমাদের কত? 20 লক্ষ। আমরা দেখে দেখে 20 লক্ষ টাকা বসায় দিছি, প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল 20 লক্ষ, আগের উপরে লিখছি একটু আগে 20 লক্ষ। অ্যাকাউন্ট পেয়েবল এটা কত? এটাও তো 20 লক্ষই, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল হিসেবেও আমি 20 লক্ষ লিখে দিয়েছি। তাহলে উপরে 20 আর 20 40 লক্ষ আসতেছে, আর নিচে আসতেছে শুধু 20 লক্ষ। দুইটাকে যদি আমরা ভাগ করে দেই, তাহলে 40কে 20 ভাগ করলে 2 আসবে। আর যেহেতু আমাদের অঙ্কে বলা হয়েছে রেশিও, রেশিও মানে কি? অনুপাত। যেহেতু আমাদের রেশিওর কথা বলা হয়েছে, তাই আমরা 1:1 দিয়ে দিছি, এতটুকুই। যেহেতু আমাদের রেশিওর কথা বলা হয়েছে, তাই আমরা কি করেছি? 1:1 দিয়ে দিয়েছি। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। তো মোটামুটি কত মিনিট গেল? 18-19 মিনিট তো মোটামুটি শেষ। আর ক্লাস নেওয়া যাবে না, আমরা তাও প্রবলেম 3টা আপনাদের একটু দেখাই। এটা ম্যানেজমেন্ট 2021 সালে আসছিল, যেই প্রশ্নটা ম্যানেজমেন্ট 2016 সালে আসছিল, সেম প্রশ্ন কপি পেস্ট করে কি করে দিয়েছে 2021 সালে দিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে ফ্লোয়িং ইজ দ্য ইনফরমেশন অফ ফরহাদ লিমিটেড। প্রদত্ত তথ্যগুলো কোন কোম্পানির জন্য? ফরহাদ লিমিটেডের জন্য। এখন আমাদের কারেন্ট রেশিও আর কুইক রেশিও বের করতে বলছে। একটু আগেই আমরা কারেন্ট রেশিও এবং কুইক রেশিও কি করলাম? বের করলাম। তো এখানে ক্যাশ দিছে, অ্যাকাউন্ট রিসিভেবল দিছে, ইনভেন্টরি দিছে, মানে আগের এন্ট্রি গুলাই। অ্যাকাউন্ট পেয়েবল দিছে, ব্যাংক ওভারড্রাফট দিছে, মানে এই 5টাই আগেরটাই। শুধু এখানে কি করছে? অ্যামাউন্ট 20 লক্ষর জায়গায় 3 লক্ষ, 2.5 লক্ষ, 4 লক্ষ এগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনাদের পরবর্তী প্রবলেম নাম্বার 3টা থাকলো HW হোমওয়ার্ক। এটা আপনারা নিজেই করবেন, আশা করা যায় আপনারা পারবেন। এখন এটাতে একটার অ্যান্সার আসবে 2.71:1।
প্রথমে। আর আরেকটার অ্যান্সার আসবে 1.83:1। ঠিক আছে, তো আপনারা একটু অ্যান্সারগুলো মিলাই দেখবেন ঠিক আছে কিনা। সব কিছু সেম টু সেম থাকবে, শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আশা করা যায় বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমি একটু আমাদের প্রাইভেট গ্রুপটা আপনাদের ভিজিট করায় নিয়ে আসতেছি, যেন আপনারা আমাদের গ্রুপে ঢুকে ইয়া করতে পারেন, ফ্যাসিলিটিসগুলো নিতে পারেন এবং আমাদের গ্রুপ সম্পর্কে অবহিত হতে পারেন। সো বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এটা আমাদের ফ্রি গ্রুপ। এই গ্রুপে ফ্রিতে ক্লাস দেওয়া হয়, যেমন এই ক্লাসটা বর্তমানে ফ্রিতে দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন নোটিশ এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যেমন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য একটু আগে 4 ঘন্টা আগে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সুন্দর করে, এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন। এরপরে শুধুমাত্র ফ্রি ক্লাসগুলো আমরা যতগুলো গ্রুপে ফ্রি ক্লাস নিচ্ছি সবগুলোই খুঁজে পাওয়ার জন্য এই গ্রুপটা রয়েছে, এখানে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের সবগুলো ফ্রি ক্লাস এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর যারা শুধুমাত্র পিডিএফ সাজেশন চাচ্ছেন তাদের জন্য আলাদা গ্রুপ খোলা হয়েছে। আমাদের গ্রুপের নাম হচ্ছে পিডিএফ সাজেশন বিবিএন এমবিএ। যাদের সাজেশন প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখন আসি আমাদের প্রাইভেট গ্রুপের ব্যাপারে। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, আমাদের প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, এই মুহূর্তে এটা নতুন ব্যাচ 2024-25-এর। তো এই মুহূর্তে 42 জন শিক্ষার্থী রয়েছে। আপনারা যদি চান তাহলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। আজকে দিয়ে নতুন ব্যাচের প্রথম ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, এর আগেও ক্লাস নেওয়া হয়েছিল, ওটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। ওটা হচ্ছে 2024-25, ওটা জানুয়ারিতে শুরু করা হয়েছিল। আর এখন তো মনে করেন আগস্ট। ঠিক আছে, তো এখন আবার প্রথম থেকে আপনাদের ক্লাস নেওয়া হবে। আজকে দিয়ে ক্লাস শুরু হলে আপনারা চাইলে ক্লাসে যুক্ত হতে পারেন। আর এখানে ক্লাসগুলো কিভাবে পাবেন, এখানে দেখেন, সবগুলো দেখেন সুন্দর করে সিরিয়াল করা আছে। প্রথম চ্যাপ্টারের ক্লাস নাই, তারপর দ্বিতীয় চ্যাপ্টারের সবগুলো ক্লাস দেখেন এখানে সুন্দর করে সিরিয়াল করা আছে। তৃতীয় চ্যাপ্টারের ক্লাসগুলো সিরিয়াল করা আছে। এভাবে পরবর্তী চ্যাপ্টারের ক্লাসগুলোও সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে সুন্দর করে আমাদের কাছে পড়ে আপনারা প্রিপারেশন নিতে পারবেন। এই বিষয়টা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে টেক্সট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি মনে হয় আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে আপনাদের এই ক্লাসটা বন্ধুদের শেয়ার করতে পারেন এবং চাইলে আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারেন। আমার এখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্ট সেকশনে জাস্ট কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টটা রিপ্লাই দিয়ে দেবো। তো আমরা আগামী ক্লাসটা প্রাইভেট গ্রুপে নিব, সেখানে প্রবলেম 4 থেকে আলোচনা শুরু করা হবে। প্রবলেম 3 তো সমান, প্রবলেম 4 এবং পরবর্তী প্রবলেমগুলো সেখানে আলোচনা করা হবে। সো আপনারা চাইলে সেই ক্লাসে যুক্ত হতে চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। ধন্যবাদ।